সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি তানভীর আহমেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ক্যামব্রিজ কলেজ, চট্টগ্রাম। তো আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়টি, এবং আজকে আমরা এই চ্যাপ্টারের একটি অংশের বোর্ড প্রশ্ন এবং তার সমাধান করব। তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলি আমরা একটু দেখে নেব। যেমন আমরা জানি কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ যদি T1 একটি গ্রহের পর্যায়কাল R1 ওই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব, T2 অন্য একটি গ্রহের পর্যায়কাল এবং R2 সূর্য থেকে ওই গ্রহটি গড় দূরত্ব হয়, তাহলে আমরা বলতে পারবো T1 স্কয়ার বাই T2 স্কয়ার ইকুয়াল টু R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। এরপর আমরা পাচ্ছি নিউটন মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকর্ষ বল F ইকুয়াল টু জি m ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে m হচ্ছে একটি বস্তুর ভর, স্মল m হচ্ছে অপর একটি বস্তুর ভর, এবং R হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কারণ আমরা জানি নিউটনের মহাকর্ষ বল অনুসারে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G=gm ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে G হচ্ছে মহাকর্ষের প্রাবল্য, m হচ্ছে পৃথিবীর ভর এবং R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। 4 নম্বর সূত্রটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা অভিকর্ষজ ত্বরণ G'=r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার ইনটু g। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যেতে থাকবো অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকবে। আবার ভূপৃষ্ঠ থেকে যখন আমরা গভীরতায় নিচের দিকে যাব, ঠিক তখনও অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ, উপরে গেলেও কমতে থাকবে এবং নিচে গেলে অর্থাৎ ভূপৃষ্ঠ অভ্যন্তরে গেলেও কমতে থাকবে এবং ভূপৃষ্ঠের কেন্দ্রটা শূন্য হয়ে যায়। এরপর আমরা যে সূত্র দেখতে পাচ্ছি 6 নম্বরে, যে পৃথিবীর আহ্নিক গতির কারণে অভিকর্ষজ ত্বরণ। কারণ আমরা জানি পৃথিবীর আহ্নিক গতির কারণেও অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হয়, এবং তার সূত্রটি হচ্ছে G' G মাইনাস ওমেগা স্কয়ার R cos স্কয়ার ল্যামডা। এখানে G হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং ল্যামডা হচ্ছে কদিক যখাংশে আমরা G এর মান নির্ণয় করব তার মান। সপ্তম সূত্রটি হচ্ছে ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে x দূরত্বে অভিকর্ষ ত্বরণ G'=4/3 ক্যাপিটাল G অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের G ইনটু পাই ইনটু x ইনটু রো। রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। এটি আমরা ব্যবহার করি সাধারণত একটি অনুধাবনমূলক প্রশ্নের জন্য। যদি আমাদেরকে বলা হয় যে ব্যাখ্যা করো পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে এ দূরত্বের সমানুপাতিক। তো আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের মান এর G'=4/3 G পাই x রো। এখানে x হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরে এর কেন্দ্র থেকে ওই বিন্দুটির দূরত্ব। তাহলে আমরা পাচ্ছি যেহেতু 4, 3, G, রো, পাই সবগুলো ধ্রুবক, সেহেতু আমরা লিখতে পারবো যে G' সমানুপাতিক x। এরপর আমরা যে সূত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরল দোলকের দোলনকাল। তো আমরা জানি T=2√L/G। এখানে L হচ্ছে সরল দোলকটির কার্যকরী দৈর্ঘ্য এবং G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দোলকের দোলনকালের সাথে আমাদের যে সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাই আমরা লিখতে পারবো T1/T2 √G2/G1। আমরা কিছু সূত্র দেখে নিলাম। এবার আমরা
এই অনুযায়ী কিছু সমস্যা এবং সমাধান করব বোর্ড প্রশ্ন থেকে। প্রথমে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি। আগে আমরা গ্রাফটা নিয়ে একটু কথা বলি, খুব ইম্পর্টেন্ট গ্রাফ। যে এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব এ একটি বিন্দু, অর্থাৎ এটি হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ। এরপর আমরা পৃথিবী থেকে যখন আমরা আরো উপরের দিকে যাব, অর্থাৎ যখন বি বিন্দুতে আসবো, তখন সেটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে r/4 দূরত্বে অবস্থিত। এখানে লিখে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে এবং এটা হচ্ছে পৃথিবীর বাইরে বা উপরের দিকে। উদ্দীপকে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সাপেক্ষে অভিকর্ষজ ত্বরণের লেখচিত্র দেখানো হয়েছে। পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ r 6400 কিলোমিটার। এবার আমরা প্রশ্নগুলো একটু দেখব। প্রথমে দেওয়া আছে যে গ্রেডিয়েন্ট কাকে বলে। তো আমরা জানি এটি হচ্ছে ভেক্টর অধ্যায়ের, এবং তা হচ্ছে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র যা স্কেলার ক্ষেত্রের কোনো বিন্দুতে এর বৃদ্ধির হার ও বৃদ্ধির দিক নির্দেশ করে। এরপর খতে আসছে যে প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য কিনা। এটা হচ্ছে আমাদের গতিবিদ্যা অধ্যায়ের একটি অনুধাবনমূলক প্রশ্ন, আমরা তা এখানে আলোচনা করব। তো আমরা জানি যে প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগ কখনো শূন্য হয় না, কারণ আমরা জানি প্রাসের ক্ষেত্রে বেগের উপাংশ হচ্ছে দুটি, এটি vx, এটি হচ্ছে vy। যদিও সর্বোচ্চ বিন্দুতে vy এর মান শূন্য হয়, কিন্তু অনুভূমিক উপাংশ vx কখনো শূন্য হয় না, কারণ অনুভূমিক উপাংশ vx আমাদের ত্বরণ, অর্থাৎ আমরা বলতে পারবো যে অনুভূমিক বরাবর যেহেতু আমাদের কোনো ত্বরণ নেই, সেহেতু vx এর মান কখনোই শূন্য হয় না। তার মানে অতএব আমরা বলতে পারবো যে প্রাসের গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বেগ কখনো শূন্য হয় না। এবার আমরা দেখব যে গ নাম্বার প্রশ্ন, যে উদ্দীপকে এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। তো আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য E = F/m। তো আমরা জানি gm/r², অর্থাৎ সহজভাবে E = gm/r²। আমরা g এর মান জানি, আমরা পৃথিবীর ভরের মান জানি, আমরা পৃথিবীর ব্যাসার্ধের মান জানি। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা মহাকর্ষীয় প্রাবল্যের মানটি পেয়ে যাব, সেটা হচ্ছে 9.775 নিউটন/কেজি। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি একটু দেখব। সেটা হচ্ছে যে একটি সেকেন্ড দোলককে, সেকেন্ড দোলক মানে হচ্ছে কি যার পর্যায় 2 সেকেন্ড, সেকেন্ড দোলককে এই অবস্থান হতে বি অবস্থানে নিলে সেকেন্ড দোলকটি দ্রুত না ধীরে চলবে। অর্থাৎ যখন আমরা এই বিন্দু অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে r/4 মিটার উচ্চতায় অর্থাৎ বি বিন্দুতে নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের দোলনকালে কিরূপ পরিবর্তন হবে, সেটি আস্তে দুলবে নাকি দ্রুত দুলবে। তো আমরা আগে দেখবো কি কি দেওয়া আছে। আমাদের পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের পৃথিবীর ভর দেওয়া আছে, এ হলো এই অবস্থানের পৃথিবীর পৃষ্ঠ, এবং এই অবস্থানের পর্যায়কে ধরে নিলাম আমরা T1। বি অবস্থান হলো পৃথিবী থেকে r/4 দূরত্বে অবস্থিত বা 4 উচ্চতা অবস্থিত। তো সেক্ষেত্রে আমরা ধরলাম দোলনকাল হচ্ছে T2। তো আমরা জানি ভূপৃষ্ঠে অর্থাৎ এই অবস্থানে অভিকর্ষ ত্বরণ g = gm/r², এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় বি বিন্দুতে বি অবস্থানে অভিকর্ষজ ত্বরণ g' = gm/r+, এখানে h এর ভ্যালু হচ্ছে r/4 হোল স্কয়ার। এখন আমরা এই সমীকরণটিকে যখন আমরা এটিতে ভাগ করব, তখন আমরা পাচ্ছি g' = r² / r+r/4 হোল স্কয়ার। অর্থাৎ এখানে gm এবং gm এখানে কাটাতে চলে যাচ্ছে। তো যেহেতু t সমানুপাতিক 1/√g, অর্থাৎ দোলকের পর্যায়কাল আমাদের অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেহেতু আমরা বলতে পারবো T1/T2 = √g'/g, যেহেতু ব্যস্তানুপাতিক। আমরা এখানে g'/g এর মান বসাবো, তখন √r² চলে যাবে, এবং আমরা পাচ্ছি ফাইনালি T2 is greater than T1, অর্থাৎ বি বিন্দুতে পর্যায়কাল বেশি এবং এই বিন্দুতে পর্যায়কাল কম। যেহেতু বি বিন্দুতে পর্যায়কাল বেশি বা দোলনকাল বৃদ্ধি পেয়েছে, সেহেতু বি বিন্দুতে দোলকটি আস্তে আস্তে চলবে। আশা করি আপনারা সবাই সমাধানটি বুঝতে পেরেছেন। এবার আমরা আজকে আরেকটা দেখব, যেটি হচ্ছে আমাদের বরিশাল 2017 সালে এসেছিল, যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, একে আমরা আহ্নিক গতি বলি, অর্থাৎ পৃথিবীর পর্যায়কাল 24 আওয়ার। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষজ ত্বরণ সর্বত্র সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কাছে এবং অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে। আমরা প্রথমে দেখব মুক্তিবেগ কি।
খতে আমরা পাচ্ছি মহাকর্ষ ধ্রুবক স্কেলার রাশি কেন, গতে আমরা পাচ্ছি পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করো, এবং ঘতে পাচ্ছি বিষুব অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে, অর্থাৎ যদি আমরা বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ আমরা শূন্য পেতে চাই তখন পৃথিবীর কৌণিক বেগের কি রূপ পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো। তার আগে প্রথম সূত্রটি দেখি মুক্তিবেগ কি। তো আমরা জানি সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। এরপর ক্ষতে দেখবো আমরা মহাকর্ষ ধ্রুবক স্কেলার রাশি কেন। তো আমরা জানি মহাকর্ষ ধ্রুবক জি হচ্ছে 1 মিটার দূরে অবস্থিত 1 কেজি ভরের দুইটি বস্তুর কণার মধ্যবর্তী আকর্ষণ বলের মান। এই আকর্ষণ বলের দিক কাজ করে কণাদের সংযুক্ত সরলরেখা বরাবর, অর্থাৎ আকর্ষণ বলের দিক নির্ভর করে কণাদের অবস্থানের উপর। সুতরাং বলের দিকের সাথে জি এর কোনরূপ সম্পর্ক নেই, সম্পর্ক আছে কিসের? কণাদের অবস্থানের উপর। তাই আমরা বলতে পারবো জি এর কোনো দিক নেই, অর্থাৎ জি একটি স্কেলার রাশি। এবার আমরা দেখব পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ এখানে দেওয়া আছে আমাদের ল্যামডা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আমরা এর কারণে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখব পৃথিবীর কৌণিক বেগ। আমরা গতকালের ক্লাসে দেখেছিলাম যে ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। তো টি ছিল 24 আওয়ার্স, আমরা এটাকে অবশ্যই সেকেন্ডে নিয়ে যাব, এবং সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা 3600 দ্বারা গুণ করব। পৃথিবীর ব্যাসার্ধ আর কিলোমিটার দেওয়া ছিল, আমরা এটি মিটার নিয়ে যাব। এখন দেওয়া আছে ল্যামডা ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা জানি 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান জি 45 ডিগ্রি ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার কজ স্কয়ার ল্যামডা। তো আমরা এখানে জি এর মান জানি, আমরা ওমেগার মান জানি, আমরা আর এর মান জানি, ইভেন আমি ল্যামডা মানও জানি। cos 45 ভ্যালু হচ্ছে কত? 1/√2। তাই আমরা খুব সহজে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান পেয়ে যাচ্ছি, এবং তা হচ্ছে 9.783 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা দেখব ঘ নাম্বার, যে বিষুব অঞ্চলে অবস্থিত কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে, অর্থাৎ আমরা দেখব বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কখন শূন্য হবে, এবং শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগ কত হওয়া লাগবে। আমরা তো সূত্রটা আগে থেকে জানি, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তো আমরা নরমাল অবস্থায় পৃথিবীর কৌণিক বেগ জানি আমরা ওমেগা। তো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 9.8। এখন কত হচ্ছে যে বিষুব অঞ্চলে ল্যামডা কত? আমরা জানি বিষুব অঞ্চলের অক্ষাংশ 0 ডিগ্রি, সেহেতু ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি। পৃথিবীর ব্যাসার্ধ, তো বিষুব অঞ্চলে আমরা জি এর ভ্যালু কত ধরবো? 0 ধরবো, যেটা বলা হচ্ছে যে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হতে হলে, এই কারণে আমরা ধরলাম সেটা 0, এবং এটি ধরে আমরা ওমেগা বের করব। তো আমরা জি ল্যামডা ভ্যালু শূন্য বসালাম, জি এর ভ্যালু 9.8, আমি ওমেগার মান বের করব, আমি আর এর মান জানি, আর cos 0 ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে আমরা পাচ্ছি, আমরা যখন এটাকে ডান পক্ষে নিয়ে যাব, ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু 9.8, দেন ওমেগা স্কয়ার ইকুয়াল টু RT ডিভাইডেড বাই হয়ে যাবে, দেন আমরা বর্গমূল করলে আমরা কি পাচ্ছি? 1.237 10 টু দি পাওয়ার -3 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমি কি করব, এটিকে আমাদের পৃথিবীর কৌণিক বেগ দ্বারা যখন আমরা ভাগ করব, তখন দেখতে পাচ্ছি যে বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ শূন্য হতে হলে আমাদের পৃথিবীর কৌণিক বেগ 17 গুণ বৃদ্ধি করতে হবে। 17 গুণ বৃদ্ধি করলে বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হতে হবে। আশা করি আপনারা সমস্যা দুটি বুঝতে পেরেছেন, এবং আপনারা আপনার টেস্ট পেপার থেকে এই সমস্যা বা এই সূত্রগুলো অনুযায়ী অন্যান্য সমস্যাগুলো সমাধান করবেন। যদি কারো কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাই।